আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী শাসনামলের বর্বরতা নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা শাসনামলে সংঘটিত সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পুলিশি বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার উপরে জোর দিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন সহ বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্ত করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় ধন্যবাদ জানান জাতিসংঘকে। গুয়েন লুইস বলেন, বাংলাদেশের জনগণকে এ বিষয়ে সক্ষমতা বাড়াতে সহায়তা করতে প্রস্তুত তারা। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ্য এবং তার সক্ষমতার উপর পূর্ণ আস্থা আছে বলে জানান তিনি। ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এই নোবেল বিজয়ী মনে করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ডক্টর ইউনূসকে বহু পথ পাড়ি দিতে হবে। এই অর্থনীতিবিদের মতে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সাইডলাইন করার চেষ্টা না করে বাংলাদেশের উচিত ঐতিহ্যকে ধারণ করে একসঙ্গে কাজ করা। এজন্য বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি বাঙালির প্রতিশ্রুতি বজায় থাকবে বলে আশা করেন তিনি। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে। রোববার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতিতে ওই টাকা জব্দ করা হয়। সেই টাকা আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে উচ্ছেদ টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা কিন্তু আদালতে টাকা জমা দেয়। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দেশের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহ্বানও জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর পায়তারা করছে। মেজবাহ হাসানের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম দিনেই দেশের আলেম, উলামা মাশায়েখ ও এতিমদের সাথে ইফতারের আয়োজন করে বিএনপি। রমজান আপনাদের জন্য শুভ হোক। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসতে হবে উলামা মাশায়েখদের। সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ইফতার মাহফিলে বিএনপি নেতারা বলেন, জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে একটি মহল। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থার আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পায় সেজন্য তৎপর অনেকেই। এখন অনেকেই বলে যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে
এই যেন গণতন্ত্রের উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। অবিলম্বে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন বিএনপি নেতারা। সেই জন্য আমরা মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি না মানলে রাজনৈতিক দলগুলোকে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার চান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ভোটার দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় একথা বলেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে কারো উপর দায় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 2019 সাল থেকে মার্চে দেশের ভোটার তালিকা প্রকাশ করে আসছে কমিশন। এরই অংশ হিসেবে দেশের মোট ভোটার সংখ্যা প্রকাশ করা হলো। মোট 12,37,00,000 ভোটারের মধ্যে পুরুষদের সংখ্যা 6,33,00,000 এবং নারী ভোটার সংখ্যা 6,03,00,000। অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোটি মানুষের আস্থার প্রতিদান দিতে নিরপেক্ষ ভোটের আয়োজনে তারা অঙ্গীকারাবদ্ধ। তবে এক্ষেত্রে দলগুলোরও দায় থাকে। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো গুণমান করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন। পরে দুজন কমিশনার বলেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। আমরা খোলা মাঠে আয়োজন করব এবং এই সংস্কারটা আমি করতে চাই। সবাই সংস্কার করবে, আমরা কেন করব না? গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটেড হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। কমিশনার আনোয়ারুল ইসলাম সতর্ক করে বলেন, শুধু কারো উপর দায় দিয়ে খারাপ নির্বাচন অনুষ্ঠানের দায় থেকে মুক্ত হওয়া যাবে না। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর কোনো দায় বা নির্বাচন কমিশন। জুনে ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন। এর আগে 2024 সালের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি KM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ঢাকার বিশেষ আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে 2 সপ্তাহের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার দুপুরে সচিবালয়ে 6 উপদেষ্টার বৈঠক শেষে এ কথা জানান তিনি। 6টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলা কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা কয়েকজন সিনিয়র উপদেষ্টাকে নিয়ে আমরা বসেছিলাম। আমরা প্রস্তাব করব, ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে, তারপর এটা দরকার হলে আপনাদের জানাবো। তখন আমি সুনির্দিষ্ট কিছু বলবো না। আমাদের আশু করণীয় 2টা পর্যায়ে আমরা এখানে আলোচনা করার পরে আমরা উপদেষ্টা পরিষদে প্লেস করব, সেখানে আলাপ আলোচনার পর আপনাদের প্রতিটা জিনিস জানিয়ে দেওয়া হবে, কথা দিচ্ছি। এটা কতদিন লাগবে স্যার? 2 উইকস, খুব বেশি হলে 2 উইকস। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুরের রাজধানীর গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে রোববার জামায়াত ইসলামীর ঢাকা মহানগরীর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। জামায়াতের আমির বলেন,
জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল, তবে তেমনটি হয়নি। তারপরও যে হামলার ঘটনা ঘটেছে তার 90% রাজনৈতিক। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের এক ভাগ সংঘাতও সমর্থন করে না। শেখ হাসিনা সরকারের সময় সম্পর্কে শফিকুর রহমান বলেন, তখন সমাজের মন্দ লোকেরা ঘুরে বেরিয়েছে আর আলেম ওলামারা জেলে থেকেছে। দফায় দফায় আলিম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। চুর, বাটপার, লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। যা হতে পারত আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99% কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। পবিত্র মাহে রমজানের প্রথম রোজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রোববার গণ ইফতার কর্মসূচি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা হামদ ও নাথ পরিবেশন সহ 24 শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র সংসদের নেতারা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে ইফতারের মতো ধর্মীয় আয়োজনেও বাধা দেয়া হয়েছে। এখন থেকে উন্মুক্ত পরিবেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে গণ ইফতারের মধ্য দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন ধর্মীয় নেতারা। নতুন দলকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, সরকারের ছায়াতলে এই দল গঠিত হয়েছে বলে যদি মানুষের মনে সন্দেহ হয় তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে জামায়াতের নেতারা বলেছেন, বিভেদের রাজনীতি পরিহার করে নতুন দলকে মানুষের কাছে যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে কথা বলে জানাচ্ছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নানা আলোচনার মধ্যেই আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো ভিন্ন প্রেক্ষাপটের পরে নতুন দল ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন বিএনপি নেতারা। তবে ক্ষমতার ছায়াতলে তা কতটা সম্ভব এমনটা শঙ্কাও তাদের। একটা নতুন দল হয়েছে, স্বাগতমই জানাই, কিন্তু এখন হচ্ছিল যে মানুষ সেই দল নিয়ে কি ভাবছে সেটা বড় কথা। মানুষের মনে যদি এটা সন্দেহ হয় যে এটা সরকারের ছায়াতে এই দল গ্রহণ করা হয়েছে, তাহলে তো প্রশ্ন আসবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। মানুষের মধ্যে সন্দেহটা আছে। তা আমি মনে করি যে দল হিসাবে তারা কি করবে, কোথায় যাবে, এটা ভবিষ্যৎ বলে দেবে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে যে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে, তাদেরকে তা জনগণের দুয়ারেই নিয়ে যেতে হবে আর উতরাতে হবে চড়াই উতরাই, এমন মত জামায়াত নেতাদের। আমরা তাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে তিনটা জিনিস প্রত্যাশা থাকবে। একটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং এটাকে অর্থবহ করার জন্য কাজ করা। সেকেন্ড হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়াটা মেনটেন করা, কোনো অবস্থাতেই যেন বিভেদের রাজনীতি না আসে। আমাদের রাজনীতিটা যেন শুধু একটা রাজনীতির নামে না হয়, এটা যেন জনগণের অধিকার সংরক্ষণের জায়গাটা আমরা কভার করতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন দল কতটা কাজ করতে পারবে তার উপর নির্ভর করবে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাও। রাজনীতিবিদদের এমনই মত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে চতুর্থবারের মতো সর্বোচ্চ রেমিটেন্স এলো ফেব্রুয়ারিতে। এ সময় রেমিটেন্স এসেছে $252 কোটি 80 লাখ, যা গত বছরের একই সময়ের চেয়ে $50 কোটি 60 লাখ, অর্থাৎ 25% বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে সর্বমোট $1,849 কোটি রেমিটেন্স এসেছে, যা আগের বছর একই সময়ের চেয়ে 23.8% বেশি। এদিকে 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছিল $1,493 কোটি 50 লাখ। সে হিসেবে
এই সময়ে আগের চেয়ে 355 কোটি 50 লাখ ডলার বেশি রেমিটেন্স এসেছে। সম্প্রতি হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের প্রবণতা কমে যাওয়া রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ 6 টাকা 75 পয়সা নির্ধারণ করেছে সরকার। রোববার কৃষি বিপণন অধিদপ্তরের অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। সম্প্রতি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আলু সংরক্ষণে প্রতি কেজি 8 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিলে চাষি এবং ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এর আগে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলু রাখার হিমাগার ভাড়া 1 টাকা বাড়িয়ে 8 টাকা করে। যেখানে এক বস্তায় 80 কেজি আলু রাখা সম্ভব ছিল, সেখানে চলতি বছর থেকে 50 কেজির বেশি রাখা যাবে না বলে সিদ্ধান্ত নেয়। চাষিরা এই ভাড়া বাড়ানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একে অযৌক্তিক আখ্যায়িত করেন। এর প্রেক্ষিতে সরকার হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ 6 টাকা 75 পয়সা নির্ধারণ করেছে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর প্রথম দিন রোববারেও কমেনি বেগুন, শশাসহ লেবুর দাম। চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করেই এই 3 পণ্যের দাম পৌঁছেছে শতকের ঘরে। অন্যদিকে পর্যাপ্ত আমদানির পরও সরবরাহ ঘাটতির কারণে সয়াবিন তেলের সংকট কাটছে না। এছাড়া বাড়তি দামি মাছ ও মাংস কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, খেজুর, চিনি সহ আলু ও পেঁয়াজের দাম। রিপোর্ট করেছেন আরাফাত ইসলাম। সরকারি হিসাব অনুযায়ী রমজানে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ মেট্রিক টন। তার বিপরীতে 3,89,000 মেট্রিক টন সয়াবিন তেল আমদানি হলেও বাজারে সরবরাহ ঘাটতির কারণে সংকট কাটছে না। কোম্পানি গোডাউনে সিন্ডিকেট করে রাখা দিয়া মার্কেটে খুচরা বাজার মাল ছাড়তেছে না। আবার দোকান খালি, এখন আবার তেল দিচ্ছে না, পাইতেছি না। ওরা 1 মাসের উপরে তেল দিতে আছে না। 5 লিটার যেটার দাম বর্তমানে এই বাজারে বিক্রি হইতাছে 900-850 টাকা, কিন্তু মৌলভীবাজার আলারা বিক্রি করতেছে 950 টাকা। তবে ভোজ্য তেল নিয়ে অস্বস্তি থাকলেও ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম স্থিতিশীল রয়েছে। অন্যান্য বছর তো সবসময় রমজান আসলে আমাদের 10-20 টাকা পার কিলোতে দাম বাড়তো। এবার সব কিছুতে 10-20 টাকা করে কমছে, মার্কেট এবার স্থিতিশীল আছে। এদিকে রমজান শুরুর আগেই বেড়ে যাওয়া বেগুন, শশা ও লেবু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আকার ভেদে লেবুর হালি 80 থেকে 100 টাকা, শশা 100 থেকে 120 এবং বেগুন 100 থেকে 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মনে করেন একটু বেশি দাম দিয়ে আনি, বেশি দাম দিয়ে বিক্রি। মাল শর্ট সেই আর বাজার বেশি, আমগো বেশি এনে বিক্রি করতে হইলো। এছাড়া ব্রয়লার 210 ও দেশি মুরগির দাম 650 টাকা। তবে মাছের ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় কেজিতে 100 টাকা পর্যন্ত বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। মাছ তো সংকট, মাছের আমদানি কম, ক্রেতাদের চাহিদা বেশি, যার কারণে মাল আমদানি কম হওয়ার কারণে মাছের দামটা একটু বাড়তি। বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। কাজকি মাছ 500 এই কিনলাম, হয়তো আগের থেকে একটু বেশি আর কি। প্রথম একটু কম বেশি মনে হচ্ছে, হয়তো 2-3 রোজা আসলে কমে যাবে আশা করি, তবে আগের তুলনায় অনেক ভালো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে রাজধানী মিরপুরে পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে তিনি একথা বলেন। গেল বছরের তুলনায় এবার বাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, যাতে অস্থির না হয় সেদিকে নজর রাখছে সরকার। এ সময় রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি। রমজান মাসে 2 নারীর প্রকাশ্যে ধূমপান ইস্যুতে তিনি বলেন, এই মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করাই ভালো। সবাইকে সংযত থাকার আহ্বান জানান। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান উপদেষ্টা। জিনিসপত্রের দাম না বাড়ায়, আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়। গতবারের থেকে কিন্তু এবার জিনিসপত্রের দাম কম্পারেটিভলি একটু কম আছে, এবার কিন্তু একটু কম আছে, এটাও আপনাকে বলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়,
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগে নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫% কোটা ছিল। এখন এই ৫%-এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। অনিশ্চয়তা কাটল লিটন দাসকে নিয়ে। জাতীয় দলের ডানহাতি এই ব্যাটার খেলবেন গুলশান ক্লাবের হয়ে, যার কাউন্সিলর মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এদিকে দীর্ঘ একটা সময়ে শিরোপা স্বাদ না পাওয়া মোহামেডানের আক্ষেপ ঘোচাতে চান তিনি। নির্ণয় মজুমদারের রিপোর্ট। বেশি পারিশ্রমিক চাওয়ায় দলবিহীন ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। সকল জল্পনা কল্পনা শেষে গুলশান ক্লাবে খেলবেন এই ব্যাটার, যার কাউন্সিলর তামিম ইকবাল ও কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন খালেদ মাহমুদ সুজন। নবাগত এই দলকে চলতি আসরের নেতৃত্ব দিচ্ছেন এশিয়া কাপ জয়ী যুব অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তরুণ খেলোয়াড়দের নিয়ে সাজানো এই দলে লিটনের অন্তর্ভুক্তি ইতিবাচক হিসেবে দেখছেন তামিম ইকবাল। লিটন দাস দল পেয়েছে, আমরা গুলশানে সে খেলবে। সো মুস্তাফিজেরটা আমি জানি না, বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে, বিকজ আপনার এরা প্রমিনেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স, আর এদের অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত। আবাহনীর 17টি শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ 9টি শিরোপা মোহামেডানের। অবশ্য লিস্টে মর্যাদা পাওয়ার পর এখনো ঢাকা লিগ জয়ের স্বাদ পায়নি মোহামেডান। এবার সে আক্ষেপ ঘোচাতে চান তামিম। অবশ্যই আমার কাছে মনে হয় লাস্ট টাইম মোহামেডান যখন চ্যাম্পিয়ন হয়েছে তখনও আমি ছিলাম, আর এটা বেশ 2010 সালের দিকে মনে খুব সম্ভব, আর পরে 10-এর দিকে মনে খুব সম্ভব। তারপরে আরও একবার খেলা হয়েছে আমার মোহামেডানে, বাট হ্যাঁ, আশা করি এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে। প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে তোলার। সোমবার গুলশানের বিপক্ষে খেলতে নামবে মোহামেডান। মিরপুরে আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ও প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।